हाय स्टूडेंट আমি সমীর স্যার আজকের সেশন আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন তার উপর আজকের সেশন থাকছে। এই সেশনে বা এই ক্লাসে আলোচনা করব পুরো ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা যেগুলো করি সেই এক্সপেন্ডিচারগুলো করার সময় আমরা কি আমাদের মাথার মধ্যে রাখি, কিভাবে আমরা সেগুলোকে ম্যানেজ করি, সেইগুলো নিয়ে আলোচনা করব। এইবার প্রথমে জানতে হবে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের অর্থ হচ্ছে যে আমরা যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো করি যেইগুলোর রেজাল্ট আমরা অনেক দীর্ঘদিন ধরে পাই সেই সমস্ত এক্সপেন্ডিচারগুলোকে কি বলি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ তুমি ধরো মেবি তোমার একটা ফ্যাক্টরি আছে, তুমি ফ্যাক্টরির জন্য কোনো মেশিন কিনলে। একটা মেশিন যদি কেনো তাহলে সেই মেশিনটা কেনার পর তোমার যদি খরচ হয় তাতে 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা যে খরচ করলে সেই খরচাটা করার পর দেখবে মেশিনটার বেনিফিট হয়তো তুমি 10 বছর ধরে পাচ্ছ। তাহলে আমরা এক্সপেন্ডিচার করেছি অ্যাট এ টাইম একবার, কিন্তু তার আমরা বেনিফিট পাচ্ছি আগামী 5 ইয়ার্স বা 10 ইয়ার্স। তাহলে সেই রকম এক্সপেন্ডিচারগুলোকেই আমরা কি বলছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যদি আমরা ফ্যাক্টরির জন্য র মেটেরিয়ালস কিনি, র মেটেরিয়ালস পারচেস করি, সেটার কিন্তু আমরা বেনিফিটটা একটা লং টার্ম ধরে পাবো না। একবার র মেটেরিয়ালস ইউজ হয়ে যাবে, তারপরে সেটা শেষ হয়ে যাবে। তাহলে শেষ হয়ে গেলে সেটাকে আর রিইউজ করতে পারবো না। তাহলে রিইউজ করতে পারবো না যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো সেগুলোকে বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো আমরা করার পর তার বেনিফিটটা একটা লং টার্ম ধরে পাবো এবং বলতে পারো সেই এক্সপেন্ডিচার করে আমরা যেটা পেয়েছি তাকে বারবার ইউজ করতে পারবো, বারবার ইউটিলাইজ করতে পারবো, তাহলে সেই সমস্ত এক্সপেন্ডিচারগুলোকে বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এইবার এই সমস্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো করার সময় আমাদের কিন্তু অনেক রকম ডিসিশন নিতে হয়, যে আমরা খুব সূক্ষ্মভাবে ডিসিশনগুলো নিতে হয়। যে আমরা একটা ধরো অ্যাসেটস কিনবো, একটা অ্যাসেটস আমরা কি বলি, অ্যাকাউন্টসের ভাষায় এগুলোকে অ্যাসেটস বলি। তাহলে অ্যাকাউন্টসের ভাষায় যে অ্যাসেটসগুলো বলি, ওই অ্যাসেটসগুলো যদি আমরা একটা কিনি, অ্যাসেটগুলো কেনার সময় দেখবে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাতে ইনভেস্ট করতে হবে। তা সেই হিউজ ইনভেস্টমেন্ট করার সময় আমাদের তো লক্ষ্য রাখতে হবে ওই পয়সাটা যে ইনভেস্ট করলাম ওই পয়সাটা আমার ঠিকমতো রিটার্ন আসবে তো, তাহলে ওর থেকে আমি বেনিফিটেড হব তো। যদি বেনিফিটেড না হই তাহলে আমরা ডিসিশনটা নেব না, যদি বেনিফিটেড হই তাহলে ডিসিশনটা নেব। সেই জন্যই হচ্ছে এই চ্যাপ্টারে এই সমস্তগুলো ডিসকাস করা হয়েছে, আলোচনা করা হয়েছে। সেখানে বিভিন্ন মেথড আছে, বিভিন্ন মেথডে আমরা ক্যালকুলেশন করে দেখব যে আমরা যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করছি সেই এক্সপেন্ডিচারটা করার পর আমরা ওখান থেকে বেনিফিট পাবো কি না, এবং যে বেনিফিটটা পাবো সেই বেনিফিটটা আমরা যে পরিমাণ পয়সা ইনভেস্ট করেছি তার থেকে বেশি কিনা সেটাও দেখবো। আমরা যদি একটা 5 লক্ষ টাকা ইনভেস্ট করি, 5 লক্ষ টাকা ইনভেস্ট করে দেখলাম ওই মেশিনটা যে পরিমাণ উৎপাদন করলো সেখান থেকে আমরা যে প্রফিটটা পাচ্ছি সেই প্রফিটটার পরিমাণ হয়তো 10 বছর মেশিনটা চলেছে, 10 বছরে দেখলাম 5 লক্ষ টাকাই প্রফিট এসেছে। তাহলে সেখানে তো কোনো বেনিফিট পেলাম না। 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম, প্রফিটও এসেছে কত, ওই মেশিনটা যে প্রোডাকশন করেছে সেখান থেকে প্রফিটও এসেছে 5 লক্ষ টাকা। তাহলে সেখানে ইনভেস্ট করাটা ভুল হবে। কিন্তু যদি দেখি আমরা 5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, সেখান থেকে ওই 10 ইয়ার্সের মধ্যে আমরা 15 লক্ষ টাকা তুলে নিলাম, তাহলে সেখানে ইনভেস্ট করবো অবশ্যই। আমাদের 5 লক্ষ টাকা মেশিনের ভ্যালু উঠে এসেও আরো 10 লাখ এক্সট্রা আসছে, হয়তো দিনে দিনে টাকার ভ্যালুয়েশন কমবে, সেই ভ্যালুয়েশনও এখানে আলোচনা করা হবে। টাকার ভ্যালুয়েশন যে কমে যায় সেই ডিসকাউন্টিং ফ্যাক্টরগুলো আলোচনা করে দেখানো হবে যে আমাদের অ্যাকচুয়াল হয়তো টোটালে দেখবো 10 লক্ষ, তার কিন্তু আজকের ভ্যালুয়েশন অনুযায়ী ভ্যালু করলে হয়তো হবে 8 লক্ষ টাকা। তা 8 লক্ষ হলেও 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, তার থেকে যদি 8 লক্ষ পাই তা সেখানেও আমরা কি বেনিফিটেড, তাহলে আমরা সেখানে ইনভেস্ট করব। তা সেই সমস্ত আলোচনাগুলো এই চ্যাপ্টারে করা হবে। এবার এই চ্যাপ্টারে আলোচনাগুলো করার সময় আমরা যে ইনভেস্ট করেছি ধরো সেই ইনভেস্টটা আমাদের কি পরিমাণ রিটার্ন দিচ্ছে সেই দিক দিয়ে আমাদের আলোচনাটা এগোতে হবে। দেখো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন, ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার, মানে তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার। আর এখানে আমরা যে মেথডে এই সমস্ত যে আলোচনাগুলো করছি, যে মেথডে আমরা ক্যালকুলেশনগুলো করি, সেই ক্যালকুলেশনগুলো করা হয় ইনভেস্টমেন্ট ভ্যালুয়েশন মেথড। আমরা যে ইনভেস্ট করেছি তার মূল্যায়ন করব, মূল্যায়ন করে দেখব যে আমরা সেখান থেকে বেনিফিটেড কিনা। ঠিক আছে, এই ইনভেস্টমেন্ট ভ্যালুয়েশন মেথড যে আছে তাকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ডিসকাউন্টেড অ্যাপ্রোচ বা ডিসকাউন্টেড মেথড। এবার এই ট্র্যাডিশনাল মেথডের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা পেব্যাক পিরিয়ড মেথড আর একটা
অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড, পেব্যাক পিরিয়ড মেথড এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। এই দুটো মেথডে ক্যালকুলেশন করে আমরা দেখি যে যেখানে আমরা পয়সা ইনভেস্ট করছি, যে পয়সা ইনভেস্ট করছি তার থেকে আমরা বেনিফিটেড কিনা, তাহলে সেটা দেখে আমরা ডিসিশন নিই। তাহলে এটা দুটো আবার এই দুটো যে পার্ট আছে, এই দুটো পার্টের আবার দুটো ডিফারেন্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করে দেখতে হবে তোমাদের। হ্যাঁ, সেখানে দেখতে হবে আমরা বেনিফিটেড কিনা। আর সেকেন্ড মেথড হচ্ছে যেটা, সেটা বলছি ডিসকাউন্টেড মেথড। এই ডিসকাউন্টেড মেথডের আবার চারটে পার্ট আছে। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, ওখানে মেথড বানানটা বোর্ডের মধ্যে লেখা যায়নি, বুঝেছো, METH দিয়ে ছেড়ে দিয়েছি, ওটা বুঝে নিও। হ্যাঁ, ওটা কিন্তু মেথড। 2 হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই মেথড। 3 হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। নেক্সট হচ্ছে ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু মেথড। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আর ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু মেথড। এই চারটি মেথডে এই ডিসকাউন্টেড যে মেথড আছে তার আন্ডারে এই চারটে মেথড আছে। চারটে মেথডে 4 রকম ফর্মুলা আছে। সেই ফর্মুলায় ক্যালকুলেশন করে দেখব আমরা যে ইনভেস্টটা করছি সেটাই আমরা লাভবান হচ্ছি কিনা। তার উপর ডিসিশন নিয়ে আমরা কোনো একটা অ্যাসেটে পয়সা ইনভেস্ট করব। তাহলে কোনো অ্যাসেটসে পয়সা ইনভেস্ট করার আগে আমাদের কিন্তু সেখানে সূক্ষ্ম যে সমস্ত ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করে দেখতে হবে ওখান থেকে আমরা লাভবান হব কি না। হ্যাঁ, একটা কোম্পানিতে যখন ইনভেস্ট করা হয়, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হয় হিউজ অ্যামাউন্ট, তা সেই হিউজ অ্যামাউন্টটা যদি ডুবে যায়, সেখান থেকে রিটার্ন যদি না আসে, তাহলে তো সেখানে কোম্পানি ডুবে যাবে। তা সেই জন্য সমস্ত সূক্ষ্ম ডিসিশনগুলো সমস্ত ওখানে পর্যালোচনা করা হয়, তারপরে সেখানে ক্যালকুলেশন করে দেখা হয়, দেখে তারপরে কিন্তু ডিসিশন নেওয়া হয়। এবার ওইগুলো কিভাবে ডিসিশনগুলো নেওয়া হবে, এর ফর্মুলাগুলো কিভাবে আছে, সেইগুলো চলো আমি লিখে দেখাচ্ছি। দেখো, ট্র্যাডিশনাল মেথড যে বলেছিলাম, ট্র্যাডিশনাল মেথডের দুটো পার্ট বলেছিলাম, একটা পেব্যাক পিরিয়ড মেথড আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। এবার এই পেব্যাক পিরিয়ড মেথডে আমরা যদি ক্যালকুলেশন করি, পেব্যাক পিরিয়ড ইকুয়ালস টু আমরা বের করবো এইভাবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস অ্যাভারেজ ক্যাশ ইনফ্লো পার ইয়ার। এবার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলতে কি বুঝবে, যে একটা মেশিনে তোমাকে প্রাথমিকভাবে যে পরিমাণ পয়সা ইনভেস্ট করতে হয় সেটাকেই বলবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে একটা মেশিন কিনতে গেলে তোমাকে প্রাথমিকভাবে যে পয়সাটা ইনভেস্ট করতে হচ্ছে বা যে দামে কিনতে হচ্ছে সেই দামটাকেই বলছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর অ্যাভারেজ ক্যাশ ইনফ্লো হচ্ছে যে ওই মেশিনটা যদি 5 বছর ওর আয়ুষ্কাল হয় বা ওর লাইফ টাইম যদি 5 ইয়ার্স হয়, তাহলে 5 ইয়ার্সে ও একটা ক্যাশ ফ্লো দিচ্ছে তো আমাদের। তাহলে যে ক্যাশ ফ্লো দেবে 5 ইয়ার্সে সেই ক্যাশ ফ্লোর অ্যাভারেজ করব, ঠিক আছে। আর যদি পার ইয়ারে একই ক্যাশ ফ্লো আসে তাহলে তো অ্যাভারেজটা ওই একই আসবে। অ্যাভারেজ ক্যাশ আমাদের ইনফ্লো হচ্ছে যেটা মানে ওই মেশিনটা থেকে আমরা উপার্জন করতে পারছি, প্রফিট কিন্তু না, প্রফিটকে ক্যাশ ফ্লোতে কনভার্ট করতে হবে, ক্যাশ ফ্লোতে কনভার্ট করে সেই ক্যাশ ফ্লোর অ্যাভারেজ করতে হবে। ক্যাশ ফ্লোর অ্যাভারেজ করে সেই অ্যাভারেজ ক্যাশ ফ্লো যেটা হচ্ছে মানে ইনফ্লো যেটা হচ্ছে পার ইয়ারে সেটা দিয়ে ডিভাইড করবো ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে। মেবি একটা মেশিনে আমরা দেখলাম সেখানে হয়তো 50,000 টাকা ফার্স্ট ইয়ারে ক্যাশ ফ্লো হয়েছে, প্রফিট কিন্তু আলাদা, প্রফিটের সঙ্গে অনেক কিছু করতে হয়। আমাদের যে নেট প্রফিট বেরোয় সেখান থেকে কি করি, সরকারকে ট্যাক্স দিয়ে দিই। ট্যাক্স দিয়ে দেওয়ার পরে তারপরে দেখা যায় যে সরকারকে ট্যাক্স দেওয়ার পরে যেটা বেরোয় প্রফিট আফটার ট্যাক্স, হ্যাঁ, ওটাতে ডেপ্রিসিয়েশন অ্যাড ব্যাক করতে হয়, কারণ ডেপ্রিসিয়েশন তো প্রফিট থেকে লেস করা থাকে। ডেপ্রিসিয়েশনের জন্য তুমি কি কাউকে পেমেন্ট করো না, সেই টাকাটাও তো ক্যাশ বাক্সে থাকে। তাহলে ক্যাশ বাক্সে যদি থাকে তাহলে সেই ডেপ্রিসিয়েশনটাকে কি করি আমরা, অ্যাড ব্যাক করি, করলে আমাদের বেরোয় যেটা প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স, তার সঙ্গে ডেপ্রিসিয়েশন প্লাস করার পর আমাদের বের হয় যেটা, সেটাকেই বলি ক্যাশ ফ্লো। তাহলে আবার যদি প্রফিট বিফোর ট্যাক্স থাকে বা বিফোর ট্যাক্স বিফোর ডেপ্রিসিয়েশন থাকে, তাহলে প্রফিট থেকে আগে ডেপ্রিসিয়েশন বাদ দেবে, তারপরে সেখানে প্রফিট থেকে ট্যাক্স বাদ দেবে, দেওয়ার পরে যেটা বেরোলো সেটাকে বলি প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স, তার সঙ্গে ডেপ্রিসিয়েশন প্লাস করলে বেরোবে ক্যাশ ফ্লো। সেই ক্যাশ ফ্লো 5 ইয়ার্সে যেটা বেরিয়েছে তার অ্যাভারেজ করবে, সেটাই হচ্ছে অ্যাভারেজ ক্যাশ ইনফ্লো। এটা পার ইয়ারে যেটা বেরোলো সেটা দিয়ে আমরা যে পয়সা দিয়ে মেশিনটা কিনেছি সেই ইনভেস্টমেন্টটাকে ওই অ্যাভারেজ ক্যাশ ফ্লো দিয়ে ডিভাইড করব, তাহলেই পেয়ে যাব পেব্যাক পিরিয়ড। ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার নেক্সট ফর্মুলা আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন।
এই অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন হচ্ছে যেটাকে শর্টে বলা হয় ARR, এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এবার অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স মিনস হচ্ছে 5 বছর যদি মেশিনটার লাইফ টাইম থাকে তাহলে ওই 5 ইয়ার্সে যে প্রফিট হয়েছে তার অ্যাভারেজ করবো, সেটাই হচ্ছে অ্যাভারেজ প্রফিট, কিন্তু আফটার ট্যাক্স প্রফিটটাকে অ্যাভারেজ করবো, ঠিক আছে। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমরা অ্যাভারেজ ইনভেস্টমেন্টের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে এইরকম, আমি নিচে করেও দিয়েছি দেখো। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু হাফ অফ ইনিশিয়াল ইনভেস্ট মিনস মেশিনটা তুমি যে দামে ইনিশিয়ালি কিনছো সেই দামটা প্লাস তার ইনস্টলেশন কস্ট মাইনাস তার স্ক্র্যাপ ভ্যালু, এটা করে যেটা হবে ওর হাফ, তার সঙ্গে প্লাস করব আবার স্ক্র্যাপ ভ্যালু প্লাস করব, আর অ্যাডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল যদি কিছু ইনভেস্ট করতে হয় সেটাকেও প্লাস করব। তাহলে করলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। বোঝা গেছে? তাহলে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে তুমি অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা করবে হাফ অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস ইনস্টলেশন চার্জ মাইনাস স্ক্র্যাপ ভ্যালু, করে যেটা হবে টোটালটাকে কিন্তু হাফ করছি, করার পর প্লাস তার সঙ্গে যোগ করছি স্ক্র্যাপ ভ্যালু আর অ্যাডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল, করলে আমরা পাচ্ছি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তাহলে সেই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট তার রেসপেক্টে অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স কতটা এসেছে, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট করলেই বেরোবে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এটা যদি পার্সেন্টেজে বের করতে চাও তাহলে কি করবে, এখানে ইন্টু কত করে দেবে, 100 করে দিয়ে এটা কি লিখে দেবে, পার্সেন্ট। ঠিক আছে? আর যদি পার্সেন্টেজে না করতে চাও ওইভাবে রেখে দেবে। ঠিক আছে? তাহলে এটা ট্র্যাডিশনাল মেথডের দুটো যে এখানে পার্ট ছিল, সেই পার্ট দুটোর ফর্মুলা দিলাম এবং ফর্মুলা বুঝিয়ে দিলাম। চলো এরপর আমরা ডিসকাউন্টেড মেথডে যাই। দেখো এখানে সেকেন্ড আমরা যেটা করছিলাম সেকেন্ড মেথডে, সেটা হচ্ছে ডিসকাউন্টেড মেথড। এই ডিসকাউন্টেড মেথডে আবার 4টে আমরা ফর্মুলা দিয়েছিলাম, এর 4টে পার্ট আছে বলেছিলাম। একটা পার্ট হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। নেট প্রেজেন্ট ভ্যালু মিনস কি জানো, ধরো মেবি আমরা একটা অ্যাসেটস আজকে এই 2024-এ আমরা একটা মেশিন পারচেস করেছি। তাহলে 2024-এ যে মেশিনটাকে পারচেস করলাম সেটা পারচেস করলাম মেবি 5 লাখ রুপিসে। তাহলে ওই 5 লাখ রুপিসে যখন পারচেস করলাম, এরপর যদি মেশিনটাকে ইনস্টল করি ও প্রোডাকশন দেবে, সারা বছর শেষে ওই প্রোডাক্টটা বিক্রি করে আমরা দেখলাম প্রফিট পেলাম 1 লক্ষ টাকা। তাহলে ওটা ফার্স্ট ইয়ারের প্রফিট। আবার সেকেন্ড ইয়ারে দেখলাম 1 লক্ষ দিয়েছে, থার্ড ইয়ারে 1 লক্ষ দিয়েছে, ফোর্থ ইয়ারে 1 লক্ষ দিয়েছে, ফিফথ ইয়ারে 1 লক্ষ দিয়েছে, এইভাবে 10 ইয়ার্স দিয়ে যাচ্ছে প্রফিট। কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে যে ভ্যালুটা 1 লক্ষ, সেকেন্ড ইয়ারের ভ্যালুটা কি 1 লক্ষ হবে? আমাদের কিন্তু টাকার ভ্যালুয়েশন পার ইয়ারে কমে, ডিক্রিজ করে। তাহলে টাকার ভ্যালু পার ইয়ারে কমে গেলে আজকে যেটার ভ্যালু 1 লক্ষ টাকা, সেটা আগামী বছরে দেখা যাচ্ছে হয়তো সেটা 90,000-এ দাঁড়াচ্ছে, তার পরের বছরে দেখা যাচ্ছে হয়তো সেটা 80,000-এ দাঁড়াচ্ছে। তাহলে আমরা সেকেন্ড ইয়ারে যে 1 লক্ষ টাকা ওখান থেকে ইনকাম করলাম, তার কিন্তু আজকের ভ্যালু যদি ধরি সেটাকে বলি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 90,000 টাকা। থার্ড ইয়ারে যেটা ইনকাম হবে সেটার আজকের ভ্যালু ধরলে সেটা আজকের ভ্যালু হচ্ছে 80,000 টাকা। তাহলে ওইগুলোকেই বলছি প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? আমরা কি করব, নেট প্রেজেন্ট ভ্যালু বের করব, মানে ওই যে প্রেজেন্ট ভ্যালুগুলো আছে প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালুকে যোগ করব। তুমি বলবে আমি তো প্রত্যেক ইয়ারে 1 লক্ষ টাকা করে ওখান থেকে ইনকাম করেছি। তাহলে 1 লক্ষ টাকা করে ইনকাম করতে পারো, কিন্তু তার আজকের ভ্যালু কিন্তু 1 লক্ষ না। আজকে যেভাবে মার্কেট রেট আছে, আগামী দিনে মার্কেট রেট বাড়বে, তার টাকার ভ্যালু কমে যাবে। টাকার ভ্যালু কমবে মানে আজকে 1 লক্ষ টাকায় যে পরিমাণ তুমি গুডস পাও, আগামী বছর ওই 1 লক্ষ টাকায় ওই পরিমাণ গুডস পাবে না, ওর থেকে কম পরিমাণ গুডস পাবে। তাহলে সেটা ধরে নিচ্ছি আজকের ভ্যালুতে কত, 90,000-এর হয়তো তুমি গুডস পেলে, তাহলে সেটাকে আমরা ধরলাম। তাহলে সেকেন্ড ইয়ারে যে 1 লক্ষ আসবে তার প্রেজেন্ট ভ্যালু কত, 90,000 টাকা। থার্ড ইয়ারে যেটা আসবে তার প্রেজেন্ট ভ্যালু কত, 80,000 টাকা। মেবি এরকম ডিসকাউন্টিং ফ্যাক্টর দেবে, সেই ফ্যাক্টর দিয়ে তোমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। পরে তোমাদের সেখানে যে প্রেজেন্ট ভ্যালুগুলো পার ইয়ারে আসবে সেই প্রেজেন্ট ভ্যালুগুলোকে প্লাস করবে, পুরো টোটাল প্রেজেন্ট ভ্যালু যা হলো তার থেকে আমরা যে পরিমাণ পয়সা ইনভেস্ট করতে হয়েছে ইনিশিয়ালি, মানে প্রাথমিকভাবে যে পরিমাণ পয়সা ইনভেস্ট করেছি সেটাকে মাইনাস করবো। এখানে করেছি দেখো, নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো। ফার্স্ট ইয়ারে যে পরিমাণ ক্যাশ ফ্লো এসেছে, ফার্স্ট ইয়ার এন্ডে এসেছে, সেই জন্য 1 প্লাস এই কে মিনস কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্টিং ফ্যাক্টর, এই কস্ট অফ ক্যাপিটাল 1 প্লাস কস্ট অফ ক্যাপিটাল দিয়ে একে ডিভাইড করবো। তার পাওয়ারে দিয়েছি কত, ফার্স্ট ইয়ার বলে 1। সেকেন্ড ইয়ারের যে ক্যাশ ফ্লো তাকে ভাগ করবো কত দিয়ে, 1 প্লাস কে, তার পাওয়ারে কত দেবো,
2 সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে কত দেবো 3, এইভাবে দিয়ে 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 এনতম ইয়ারে কত দেবো 1 প্লাস কে হোল টু দি পাওয়ার n দিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালুগুলোকে প্লাস করব, করলে যেটা এলো সেইটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু। তার থেকে I0 মিনস হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বাদ দেবে, দিলেই যেটা পড়ে থাকবে সেটাকেই বলবো নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, আমরা দেখো হয়তো মেবি আমরা দেখলাম 10 বছরে ওই মেশিনটা থেকে আমি ইনকাম করেছি 7,62,000 টাকা। মেশিনটাই কিন্তু আমরা ইনিশিয়াল ভাবে ইনভেস্ট করেছিলাম 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, 7,62,000 পেয়েছি, তাহলে আমরা নেট কতটা পেয়েছি 2,62,000। তাহলে সেটাই হলো আমাদের কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এবার নেট প্রেজেন্ট ভ্যালু যদি আসে তবে তো তোমার প্রফিট হচ্ছে, তবে তুমি লাভ করতে পারছো ওইখান থেকে, ওই মেশিনটা থেকে। তাহলে ওই মেশিনটা থেকে তবে প্রফিট হচ্ছে, তাহলে ওই মেশিনে আমরা ইনভেস্ট করব। আর যদি নেট প্রেজেন্ট ভ্যালু 0 থাকে বা মাইনাস ফিগার থাকে তাহলে আমরা ওখানে ইনভেস্ট করব না। এই জন্যই এই ডিসিশনটা এইভাবে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই মেথডটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। নেক্সট 2 নম্বর, যেটাকে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন, IRR। এই ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে IRR এর একটা রিলেশন আছে, বুঝেছো? এর রিলেশন হচ্ছে, এই রিলেশন থেকে IRRটা বের করা হয় I = R/1 প্লাস স্মল r। এবার তুমি বলবে আই মানে কি? আই হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে আমরা মেশিন কিনতে গিয়ে যত টাকা প্রাথমিকভাবে ইনভেস্ট করতে হয় সেটাই হচ্ছে আই। আর হচ্ছে ক্যাশ ইনফ্লো, যে পরিমাণ ক্যাশ আমার পার ইয়ারে চলে আসছে সেই ক্যাশ ইনফ্লোকে কি বলবো আর। আর স্মল আর যেটা সেটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে এইরকম, এই রিলেশন থেকে কিন্তু এই আর এর মান বেরিয়ে আসবে। হ্যাঁ, এই আরটাই হচ্ছে IRR। ঠিক আছে, এবার IRR এর আর একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা কিন্তু কোথায় হয় জানলে? ইকুইলিব্রিয়াম পয়েন্টে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট মিনস তোমরা দেখবে ব্রেক ইভেন অ্যানালিসিস যখন করছো ইকোনমিক্সে ব্রেক ইভেন অ্যানালিসিস করার সময় তোমরা দেখবে এমন একটা পয়েন্ট পেয়েছিলে এসি কার্ভের, যে এসি কার্ভের এমন একটা পয়েন্ট ছিল যেটা সব থেকে লিস্ট পয়েন্ট। সেই এসি কার্ভের লিস্ট পয়েন্ট দিয়ে সেই লিস্ট কার্ভ দিয়ে আমাদের কি হয়েছিল, ওখান দিয়ে এমসি কার্ভটা ছেদ করে উপর দিকে উঠেছিল। এবার ওই এমসি কার্ভ যখন এসি কার্ভকে ছেদ করে উপরে ওঠে, ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টটাকে আমরা কি বলতাম? নো প্রফিট নো লস জোন, যেটাকে বলতাম ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ ওর উপরে উঠলে প্রফিট হবে, ওর নিচে নামলে লস হবে। তা ওই ব্রেক ইভেন পয়েন্টের যে রেট অফ রিটার্ন সেটাকেই বলা হয় IRR। বোঝা গেছে? IRR এ নো প্রফিট নো লস। অর্থাৎ তুমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছো, 5 লক্ষ টাকা ইনভেস্ট করার পর যে ক্যাশ ফ্লো এসছে সেই ক্যাশ ফ্লোকে ডিসকাউন্টিং ফ্যাক্টরে যদি ফেলো, ডিসকাউন্টিং ফ্যাক্টরে ফেলে তার যে প্রেজেন্ট ভ্যালুটা বেরোবে, সেই প্রেজেন্ট ভ্যালু যা বেরোবে আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দুটোই ইকুয়াল হবে। অর্থাৎ তুমি 5 লক্ষ ইনভেস্ট করেছো আর তোমার রিটার্নও আসছে 5 লক্ষ, যে রেট অফ রিটার্নে সেই রেটটাকেই বলা হয় IRR। ক্লিয়ার? তাহলে IRR এমন একটা রেট যে রেটে আমাদের ইনভেস্টমেন্ট আর ইনভেস্ট মানে ক্যাশ আউটফ্লো আর ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো ওই পয়েন্টে হচ্ছে ইকুয়াল। যে রেটে ইকুয়াল সেই রেটটাকেই বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। ক্লিয়ার? তাহলে IRR এ ওখানে কিন্তু এক্সট্রা কোনো প্রেজেন্ট ভ্যালু আসবে না। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু ওখানে কত হবে? 0 বা 0-র কাছাকাছি, হয়তো 1 এলো বা -1 এলো, এরকম আসতে পারে। 0-র কাছাকাছি। তাই বলে এইরকম আসবে না যে নেট প্রেজেন্ট ভ্যালু তোমার 10,000 বেরিয়েছে সেটাকে তুমি IRR বলবে, বলা যাবে না। ঠিক আছে, 0 বা 0-র কাছাকাছি আসবে, সেটাই হচ্ছে IRR। তাহলে IRR এ ক্যাশ আউটফ্লো আর ক্যাশ ইনফ্লো হচ্ছে ইকুয়াল হয়, এটা মাথায় রাখবে কিন্তু। নেক্সট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে তোমার প্রফিট করার ক্ষমতা কতটা। তোমার যে মেশিনে তুমি ইনভেস্ট করেছো সেই মেশিনটার প্রফিট করার ক্ষমতা কত সেটা দেখা হয় এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স দিয়ে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে এইরকম, যেটাকে শর্টে বলা হয় PI। PI = প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। তাহলে দুটোরই প্রেজেন্ট ভ্যালু করা হয়, ক্যাশ ইনফ্লোরও প্রেজেন্ট ভ্যালু করা হয় আর ক্যাশ আউটফ্লোরও প্রেজেন্ট ভ্যালু করা হয়। তাহলে ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুকে ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু দিয়ে ডিভাইড করবো, করলেই পাবো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আর একটাই বাকি থাকলো, আর একটা আছে 4 নম্বর, ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু মেথড, কিন্তু জায়গা নেই, চলো এটা মুছে করছি। দেখো 4 নম্বর মেথড হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মেথড। আমরা পেব্যাক পিরিয়ড মেথড করেছিলাম
যে একটা মেশিনে ধরো 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, আমরা দেখলাম 5 লক্ষ টাকা 2 বছরে উঠে আসছে, তাহলে পেব্যাক পিরিয়ড বলছিলাম কত, 2 ইয়ার্স। এবার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মেথড হচ্ছে যে আমরা যে 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি ওটা যদি ধরো 5 বছর ধরে মেশিনটা আমাদের কিছু রিটার্ন দেয়, তাহলে সেই যে রিটার্নগুলো আসবে পার ইয়ারে ওর কি করব, ডিসকাউন্টেড ভ্যালু বের করব। তাহলে ডিসকাউন্টেড ভ্যালু বের করার পর সেই ডিসকাউন্টেড ভ্যালুর অ্যাভারেজ করব, অ্যাভারেজ করে যেটা হবে সেই ডিসকাউন্টেড ভ্যালুর অ্যাভারেজ দিয়ে ডিভাইড করব কাকে, ক্যাশ আউটফ্লোকে, অর্থাৎ মেশিনের কস্টকে। মেশিনের কস্ট মানে ক্যাশ আউটফ্লো, তাকে ডিভাইড করব অ্যাভারেজ ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো দিয়ে। তাহলে অ্যাভারেজ ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লোকে বের করার জন্য আমাদের যেটা ক্যাশ ইনফ্লো হয় পার ইয়ারে তাকে ডিসকাউন্টেড ফ্যাক্টর দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করবে, করে যেটা আসবে 5 ইয়ার্সের একটা টোটাল তো আসবে, তাকে 5 দিয়ে ডিভাইড করবে, করলেই কি বেরোবে, অ্যাভারেজ ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো বেরোবে। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে বা মেশিনের কস্ট প্রাইসকে ওই অ্যাভারেজ ভ্যালুটা দিয়ে মানে ডিসকাউন্টেড ক্যাশ ইনফ্লো দিয়ে ভাগ করলেই পাবো আমাদের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। সেটা 2 ইয়ার্স হতে পারে, 2.5 ইয়ার্স হতে পারে, 2.1 হতে পারে, 3.1 হতে পারে, যা হতে পারে, পয়েন্ট দিয়ে আসবে তবে। হ্যাঁ, আর যদি রাউন্ড ফিগার হয় তাহলে সেখানে রাউন্ডে আসবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 4টে, আর ওই দিকটা ট্র্যাডিশনাল মেথডের 2টো, 6টা মেথড। তাহলে 6টা মেথডের ফর্মুলা দিলাম আজ, আর 6টা মেথড আমি আলোচনা করলাম। এর পরের সেশনে আমি প্রত্যেকটা যে ফর্মুলা আছে প্রত্যেকটা মেথডে আমি অঙ্ক করে দেব, অঙ্ক করে দিয়ে বুঝিয়ে দেব। ফর্মুলায় যেগুলো টাফ লাগছে অঙ্ক করলে কিন্তু অত টাফ লাগবে না, কোনো ভয় পাওয়ার দরকার নেই, তোমরা পারবেই। হ্যাঁ, এই সিওরিটি নিয়ে থাকো। মোটামুটি ধরো যদি একটু চেষ্টা করো, আমি তো প্রত্যেকটা যে ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলার উপর চেষ্টা করবো 2-3টে করে অঙ্ক করে দিতে, প্রবলেম সলিউশন করে দিতে। 2-3টে করে প্রবলেমের যদি সলিউশন করে দিই আর তোমরা যদি 5টা-6টা করে নিজেরা সলিউশন করো, তাহলে দেখবে চ্যাপ্টারের উপর পুরো কনসেপ্ট এসে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরের ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে সবার আগে আসবে। তাহলে আজকের মতো টাটা, পরের সেশনে দেখা হচ্ছে।